নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের ইউনূস সরকারকে আমরা জঙ্গি জেহাদিদের সরকার বলি। অনেকে বলতে পারেন, অর্কবাবু জঙ্গি জেহাদিদের যে সরকার বলছেন, প্রমাণ কি? শুধু শুধু কাদা ছুটছেন আপনারা ভারতীয় সংবাদ মাধ্যম। দেখুন, ভারত সরকারও ইউনূসের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেয়নি যতক্ষণ না পর্যন্ত সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার আসছে। ততদিন পর্যন্ত ভারত সরকার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তৈরি করবে না। এখন একটা কাজ চালানো গোছের সম্পর্ক আছে, বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, এটা অবশ্য পূর্ব নির্ধারিত ছিল, ফরেন অফিস কনসালটেন্ট বৈঠক। এরপর সচিব পর্যায়ের বৈঠকই হবে, কারণ ভারত দেখতে চায় এই সরকারের ভারত সম্পর্কে ঠিক মনোভাবটা কি। এখনো পর্যন্ত যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে, এই সরকার ভারত বিদ্বেষী, ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের মানুষের মধ্যে উস্কে দিতে চায়। এখন প্রশ্ন হলো, এই সরকারে কি জঙ্গি জেহাদিরা আছে? আমি একটা নাম বলছি, নাসিমুল গানি। আপনারা নিশ্চয়ই জানেন এই ভদ্রলোককে, ক্যারিয়ার ডিপ্লোম্যাট, বর্তমানে বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র সচিব। দেখুন, মন্ত্রীরা তো আর সরকার চালায় না, সরকার চালায় আমলারা। যেমন ভারত সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ পদ যেটা হচ্ছে আমলা পর্যায়ে ক্যাবিনেট সেক্রেটারি, তারপর হোম সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব। বাংলাদেশের এই মুহূর্তে স্বরাষ্ট্র সচিব হচ্ছে ওই ভদ্রলোক যার নামটা আপনাকে বললাম, নাসিমুল গানি। 2000 সালে বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা এই ভদ্রলোক। তখন বিএনপি জমানা। বাংলাদেশে এই ক্যারিয়ার ডিপ্লোম্যাট নাসিমুল গানি হিজবুত তাহরির প্রতিষ্ঠা করেন এই শতাব্দীর একেবারে গোড়ায়। প্রথম থেকেই এই হিজবুত তাহরিরের কাজকর্ম সন্দেহজনক ছিল। 2009 সালে শেখ হাসিনা সরকার এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। বিশ্বের 45টি দেশে হিজবুত তাহরিরের সংগঠন আছে, অধিকাংশ দেশেই এই সংগঠনটি নিষিদ্ধ। যতদূর আমার মনে হয় এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ। দিল্লি মাস দুয়েক আগে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সংগঠনটির প্রতিষ্ঠা জেরুজালেমে 53 সালে। এরা মূলত র্যাডিকাল ইসলামের ভাবধারা দুনিয়ায় ছড়িয়ে দেয়, মানুষের মস্তিষ্কে ঘৃণার চাষ করে। এদের অভিধানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এসব কিচ্ছু নেই। এরা শুধু ক্যালিফেট তৈরি করতে চায়, লাউড অ্যান্ড ক্লিয়ার। যেন মাহফুজ, আমরা কি বলি, ও হচ্ছে একটা জঙ্গি। নাসিমুল গানি হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা, জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন। তাহলে যে সরকারের হোম সেক্রেটারি একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশে, সেই সরকারকে আমি যদি জঙ্গি জেহাদি সরকার বলি, তাহলে কি সত্যের অপলাপ হবে? আমার বন্ধুরা বলবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে। দেখুন, আইসিস যা চায়, তেহরিকি তালিবান পাকিস্তান যা চায়, আনসারুল্লাহ বাংলা যা চায়, হিজবুত তাহরিরও তাই চায়, অর্থাৎ খিলাফত প্রতিষ্ঠা করতে। যেখানে তালিবান যেভাবে আফগানিস্তান শাসন করছে, সেই রকম ভাবেই তারা বাংলাদেশকে শাসন করতে চায়। যেমন জামাতও কিন্তু র্যাডিকাল ইসলামকে প্রচার করে, কিন্তু জামাতের রিক্রুটমেন্টটা মূলত হয় বাংলাদেশের গ্রামীণ অঞ্চল থেকে, আর হিজবুত তাহরির করে শহরাঞ্চল থেকে, শহর থেকে, নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে। এদের প্রভাব এখন এতটাই বাংলাদেশে যে সবসময় মাদ্রাসার ছাত্ররা জঙ্গি জেহাদি কাজকর্ম করছে তা নয়।
নামি দামি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররাও জঙ্গি জেহাদি কাজকর্মে যুক্ত হয়ে পড়ছে। এই যে 2016 সালে বাংলাদেশে হোলি আর্টিজান কাফেতে যে মারাত্মক জেহাদি হামলাটা হয়েছিল, তার সঙ্গে যারা যুক্ত ছিল তারা কেউ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়, অনেকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাদের প্রত্যেকের পরিবারের লোকজন উচ্চপদস্থ চাকুরে, সরকারি এবং বেসরকারি, কিন্তু তারাও র্যাডিক্যালাইজড হয়ে গিয়েছিল। দেখুন, বিশ্বজুড়ে নাকি মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, তাই মুসলমানদের নিজেদের বাঁচতে হলে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, এবং খিলাফত প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলোর কোনো অস্তিত্বই থাকে না। হিজবুত তাহরির, হেফাজত, জামাত, আনসারুল্লাহ বাংলা সবাই এই মত ও পথের শরিক। তাহলে যে সরকারের স্বরাষ্ট্র সচিব একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশে, যে সরকারের প্রধান উপদেষ্টার সহকারী এখন তার মন্ত্রিসভার সদস্য, যে সাম্প্রতিক অতীতে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটা ম্যাপ দিয়েছে, তার মতে সেটাই বাংলাদেশের ম্যাপ হওয়া উচিত, যাতে ভারতের অনেকটা অংশ রয়েছে। সে পরিষ্কার বলছে নতুন বন্দোবস্ত আর নতুন মানচিত্রের দরকার বাংলাদেশকে টিকে থাকতে হলে। অর্থাৎ স্বাধীন সার্বভৌম ভারতবর্ষকে খণ্ডিত করার চেষ্টা এরা করছে। তাহলে এরা যদি জঙ্গি না হয় তাহলে জঙ্গি কারা? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে, রবিবার ভোর রাতে, সোমবার ধরুন মানে 23শে ডিসেম্বর ভোর রাতে বাংলাদেশে মেঘনা নদীতে একটা পণ্যবাহী, এটাকে জাহাজ বলা যাবে না, একটা কন্টেনার ভেসেল, তাতে 8 জন ছিলেন, সারেং এবং নাবিক। সেটা চট্টগ্রাম থেকে বাংলাদেশের একটা অঞ্চলেই যাচ্ছিল। তাদের নাকি সারের বস্তা ছিল, কিন্তু রহস্যজনকভাবে সেই সারেং সহ 8 জনকে শ্বাসনালী কেটে খুন করা হয়েছে। একজন কোনো রকমে বেঁচে গেছেন, কিন্তু কথা বলতে পারছেন না। 7 জন খুন হয়েছে। কেন? গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান, এই সারের বস্তার আড়ালে প্রচুর পরিমাণে আরডিএক্স পাচার করা হচ্ছিল, এবং সেই আরডিএক্স স্থানান্তর কিন্তু হয়ে গেছে। যাদের কাছে যাওয়ার কথা ছিল তারা কিন্তু আরডিএক্স পেয়ে গেছে, এবং প্রমাণ যাতে না থাকে সেই জন্য ওই নাবিক সারেংকে নির্মমভাবে খুন করা হয়েছে। প্রথমে ঘুমের ওষুধ দিয়ে তারা ঘুমিয়ে পড়েছিলেন, তারপর রাতের অন্ধকারে গলার শ্বাসনালী কেটে তাদেরকে খুন করা হয়েছে। এবং কোনো সারের বস্তা কিন্তু চুরি হয়নি। দেখুন, এই নদীগুলোতে জলদস্যুদের প্রকোপ আছে, বাংলাদেশের মানুষ জানেন, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো ওই কন্টেনার ভেসেলে সারের বস্তা ছিল, কিন্তু সারের বস্তা চুরি হয়নি। কিন্তু 8 জনকে মধ্যে 7 জন খুন হয়েছেন, একজন কোনো রকমে বেঁচে আছেন, কিন্তু কথা বলতে পারছেন না। গোয়েন্দাদের অনুমান বিপুল পরিমাণে বিস্ফোরক ওই সারের বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল, সেটা যথাযোগ্য জায়গায় পৌঁছে গিয়েছে। প্রমাণ লোপাট করার জন্য বা সাক্ষী কাউকে রাখবো না, এই জন্যই খুন করে দেওয়া হয়েছে সারেং এবং নাবিকদের। 20 বছর আগের কথায় ফিরে যান। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সরকারের শিল্প বন্দরে জাহাজ এসেছিল, সেখান থেকে কন্টেনার খালাস হয়। সেই কন্টেনার যখন ট্রাকে যাচ্ছে তখন জানা যায় সেখানে অস্ত্রশস্ত্র আছে। উত্তর পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলোর জন্য সেই অস্ত্র আসছিল। তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন শিল্পমন্ত্রী, জামাতে ইসলামের আমির, এরা দোষী প্রমাণিত হন। এই দোষী প্রমাণিত হয় হয়তো সেনাদের তত্ত্বাবধায়ক সরকারের সময়, যাকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অন্তর্বর্তী সরকার বলি। তারা কিন্তু পরিষ্কার তদন্ত করে জানিয়েছিল এই অস্ত্রগুলো উত্তর পূর্ব ভারতের
জঙ্গি সংগঠনকে দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল এবং ওই দুই সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর আর শিল্প দপ্তরের মন্ত্রী জামাতের সাবেক আমির তারা সরাসরি যুক্ত ছিলেন। পরে যুদ্ধ অপরাধের জন্য জামাতের সাবেক আমিরের ফাঁসি হয়, লুৎফুজ্জামান বাবর নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে মুক্তি পেয়েছেন সম্প্রতি। অর্থাৎ এই যে অস্ত্র চোরাচালান, উত্তর পূর্বের জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়া, এগুলো কিন্তু অতীতে বাংলাদেশে হয়েছে, বিএনপির জমানায় হয়েছে। শেখ হাসিনা এই টেররিস্ট আউটফিটগুলোর বিরুদ্ধে ক্র্যাকডাউন করেছিলেন, তখন এরা গর্তে ঢুকে পড়েছিল। কিন্তু এখন যে সরকারের স্বরাষ্ট্র সচিবের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশে, যে সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একজন জঙ্গি, তা সেই সরকারের আমলে জঙ্গিবাদ তো প্রশ্রয় পাবে। হয়েছেও তাই, তাই তো হচ্ছে। এই যে আমাদের মুর্শিদাবাদ থেকে বলুন, আসাম থেকে বলুন, দক্ষিণ ভারত থেকে বলুন, এই যে জঙ্গিরা ধরা পড়ছে, স্লিপার সেল লুকিয়েছিল, রিক্রুটমেন্ট করার চেষ্টা করছিল, নিষিদ্ধ পত্রিকা, পেন ড্রাইভ, ল্যাপটপ, অনেকগুলো সিম, আধার কার্ড বানিয়ে নিয়েছিল। তাহলে এরা তো সন্ত্রাস করার জন্যই ঢুকেছিল এবং এরা আনসার আল্লাহ বাংলার সদস্য। এদের প্রধানকে জসিমউদ্দিন রহমানি, যাকে ইউনূস সরকার আরো 174 জন জঙ্গির সঙ্গে ছেড়ে দিয়েছিল, সে জেল থেকে বেরিয়েই ভারত বিরোধী হুঙ্কার ছাড়ছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তাহলে আমাদের উদ্বেগটা কোথায় বুঝতে পারছেন? যে সরকারের শীর্ষ আমলা একজন জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, তাহলে সেই সরকারের প্রশাসন জঙ্গিবাদকে তো সমর্থন করবেই। এর মধ্যে নতুন কথা কি আছে? আমি তো কোনো রকেট সায়েন্স বলছি না। বাংলাদেশের বন্ধুরা যারা আমার প্রতিবেদন দেখেন, এদেশের বন্ধুরা যারা দেখেন, তারা দেখুন ওই নাসিমুল গানির ক্রেডেনশিয়াল দেখুন, উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এটাও ঠিক। তাতে কি হয়েছে? তার মস্তিষ্কে যদি ঘৃণার চাষ হয়, তিনি তো এই ধরনের সংগঠন প্রতিষ্ঠা করবেনই। এবং সারা বিশ্বে অন্তত 45টা দেশে হিজবুত তাহরির নিষিদ্ধ, বাংলাদেশে এখনো নিষিদ্ধ, কিন্তু এরা চাইছে নিষেধাজ্ঞা উঠে যাক এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার এই কাজটাও আজ না হয় কাল করবে। তাহলে মেঘনা নদীতে কন্টেনার ভেসেলে রহস্যজনকভাবে সারেং নাবিক খুন হলেন। গোয়েন্দাদের অনুমান সেই কন্টেনার ভেসেলে আরডিএক্স ছিল, যাদের কাছে পৌঁছানোর তাদের কাছে পৌঁছে গেছে। এই আরডিএক্স নিশ্চয়ই নাশকতার কাজেই ব্যবহৃত হবে, ভারতেই হবে। চিকেন নেককে টার্গেট করছে জঙ্গি জেহাদিরা, উত্তর পূর্ব ভারতকে টার্গেট করছে। অনেকে হুমকি পর্যন্ত দিয়েছে উত্তর পূর্ব ভারত নাকি ভারতের কলোনি। তাহলে মাহফুজ আলমের মতো লোক মন্ত্রিসভায় আছে, একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরেও তাকে সুদি ইউনূস, জঙ্গি সরকারের প্রধান ইউনূস বহাল তবিয়তে রেখে দিয়েছে তার মন্ত্রিসভায়। লজ্জা শরম বলে এই বৃদ্ধর কিচ্ছু নেই। এ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের কোনো অবদান ছিল না। এখন জীবনের উপান্তে এসে ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গি জেহাদিদের একেবারে খোলা ছুট দিয়েছে এই সুদি ইউনূস। তাহলে আমরা যদি উদ্বিগ্ন না হই, তাহলে উদ্বিগ্ন কারা হবে? যে সরকারের এক প্রধান আমলা এক জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা, সেই সরকারের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান।